ভিক্ষুক স্বামীর মৃত্যুর পর থেকে প্রতিবেশীদের দয়া অনুগ্রহে কোনো রকম দিনাতিপাত করছিলেন বৃদ্ধা তাহিরুন্নেসা। এরই মধ্যে গেল বছরের আগস্টের ভয়াবহ বন্যা ভেঙে নিয়ে যায় তার একমাত্র আশ্রয়স্থল ঘরটির একাংশ। এখন কোনো রকম খুঁটি দিয়ে টিকিয়ে রাখা ঘরটি যেন এক ধ্বংসাবশেষ, যা পড়ে যেতে পারে সামান্য ধাক্কায়। তাই প্রাণ ভয়ে ঘর ছেড়ে উঠেছেন মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে। আমার কাছে মনে হয়েছে যেন এখানে হয়তো কেউই থাকেন না, একটু পরিত্যক্ত বাড়ি, কিন্তু এসে আমরা যেটা দেখলাম একেবারে মর্মান্তিক অবস্থা যে উনি এই ঘরে থাকেন। যেই কোনো মুহূর্তে হালকা বাতাস হলেও এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরের নিঃস্ব তাহিরুন্নেসা বলছেন, বন্যার সময় কিছু খাদ্য সামগ্রী ও অল্প কিছু টাকা ছাড়া আর কিছুই জোটেনি তার ভাগ্যে। ঘর তুলে দিতে এগিয়েও আসেনি কেউ। এই বন্যার পর থেকে ঘরে থাকতাম পারি না, বহুত কষ্ট হয়। মানে বাদল বৃষ্টি তুফান ছুটলে আমার ভয় গিয়ে আমি ভয় পাই। ফেনী সহ পূর্বাঞ্চলের এই ভয়াবহ বন্যায় শুধু সোনাগাজীর নবাবপুর ইউনিয়নেই ভেঙেছে শতাধিক ঘর, কিন্তু এসব ঘর পুনর্নির্মাণে সরকার বা বেসরকারি কোনো মাধ্যম থেকেই উল্লেখযোগ্য সহযোগিতা না পাওয়ার কথা বলছেন ইউপি চেয়ারম্যানও। আমরা আমাদের ইউনিয়ন যেহেতু নদী বেষ্টিত, যার কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি এবং বন্যার প্রাথমিক ধাক্কাটা আমাদের নবাবপুর ইউনিয়নে হয়েছে। আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমাদের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এবং আমাদের ব্রিজ, কালভার্ট সব কিছু আমাদের ক্ষতির সম্মুখীন হয়েছে। তার তুলনায় আসলে আমরা কিছুই পাই নাই। আমরা বন্যার সময় বিভিন্ন সংগঠন, এনজিও উপস্থিত যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ততটুকুই, এবং প্রশাসন থেকে বা সরকার থেকে যতটুকু তখন উপস্থিত ত্রাণ সামগ্রী দিয়েছে ততটুকু। বন্যা পরবর্তী সময় পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা আসলে কোনো রকমের বড় কোনো সহযোগিতা পাইনি। শুধুমাত্র আমরা 25 মেট্রিক টন চাল পেয়েছিলাম বন্যার পরবর্তী সময়, আর সামান্য কিছু টিন পেয়েছিলাম, মনে হয় 5-7 বানের মতো। এর বাইরে আমরা কিছুই পাই নাই। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে 3টি ঘর নির্মাণ করে দিয়েছিল, আর এখন পর্যন্ত আমাদের আর সরকার বা রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো বরাদ্দ বা আমাদের কোনো পুনর্বাসন প্রক্রিয়া, কোনো সহযোগিতা আমরা কোনো সংগঠন থেকে পাইনি। কিন্তু বন্যার সময় এই বন্যার্তদের জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ করেছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গণমাধ্যমে দেয়া ছাত্রনেতাদের অডিট রিপোর্টের তথ্য মতে সেই সময় তহবিলে জমা পড়েছিল 11,69,84,420 টাকা, যার মধ্যে ত্রাণ কার্যক্রম সহ আনুষঙ্গিক ব্যয় করা হয় মাত্র 1,38,33,207 টাকা। বাকি 9,91,51,213 টাকা রাখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে 8 কোটি টাকার একটি চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়ে দেন ছাত্রনেতারা। অবশিষ্ট 1,91,51,000 টাকা কোথায় গেল সেই প্রশ্ন উঠছে বারবার। ঢাকাতে যে এনসিপি যে টাকাগুলা তোলা হয়েছে প্রায় 12 কোটি টাকা, এই 12 কোটি টাকার সম্পূর্ণ হিসাব আমরা এখনো পাই নাই। যেহেতু ফেনীবাসীর জন্য এই টাকাটা উঠছে, আমরা চাই এই টাকাটা যেন ফেনীবাসীর জন্যই ব্যয় করা হয়, যে এটা কেন সরকারি অর্থায়নে পড়ে থাকবে, এমনকি সরকারি অ্যাকাউন্টে কেন এটা থাকবে। এটাও থাকবে হচ্ছে ফেনীবাসীর জন্য, যেহেতু উঠছে ফেনীবাসীর জন্য এটা পরিপূর্ণ হক পায়। এবং এখন আমাদের বর্তমানে চাওয়া পাওয়া হচ্ছে ফেনীর বন্যা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ফেনীর মানুষের জন্য যে টাকাগুলা তোলা হয়েছে টাকাতে, এই টাকাগুলা হচ্ছে এখানে যে বাঁধ নির্মাণ করার জন্য এই ক্ষেত্রে ব্যয় করা হোক, এবং অনেকজনের ঘরবাড়ি হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই টাকার হিসাব চাইতে বাংলা ভিশনের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় নাগরিক পার্টির বর্তমান মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে, কিন্তু ফোনে এবং হোয়াটসঅ্যাপে কল ও মেসেজ দিলেও তিনি সাড়া দেননি। সেই সময়ে ত্রাণ কার্যক্রমের নেতৃত্বে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক এবং বর্তমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদারকেও। তার সঙ্গেও যোগাযোগ করে বাংলা ভিশন। ওই টাকায় অন্য জেলায় ত্রাণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া সব হিসাব রয়েছে বলেও দাবি করেন তিনি, কিন্তু প্রমাণ দেখতে চাইলে একদিন সময় চান বাকের। তার দেয়া সময়ে বারবার কল এবং মেসেজ দেওয়া হলেও সাড়া দেননি তিনি।
একদিন পর 28 জুন বিকেলে কয়েকবার কল করলে তিনি ফোন রিসিভ করে গুরুতর অসুস্থ বলে জানান। অসুস্থতার কারণে এখন বিশ্ববিদ্যালয়ে নেই দাবি করে সুস্থ হলে যোগাযোগ করবেন বলেও জানান। কালকে তো আপনাকে ফোনে পাইনি, পরে আর আসা হয়নি, আজকে আসবো। আমি একটু অসুস্থ হয়ে গেছি, আমি ক্যাম্পাসেও নাই এখন। জি, আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, আমি ক্যাম্পাসেও নাই এখন। কিন্তু এই ফোন আলাপের কয়েক ঘন্টা পরই টিএসসি এলাকায় মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় আবু বাকের মজুমদারকে। এরপর 15 জুলাই পর্যন্ত তাকে বারবার কল এবং মেসেজ দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ত্রাণ কার্যক্রমের অগ্রভাগে থাকা আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম প্রথমে সাড়া দিলেও বন্যার টাকার হিসাবের কথা বলার পর তিনি আর সাড়া দেননি। বন্যার্তদের জন্য তোলা টাকা নিয়ে বিতর্ক শুরু হলে সেই সময় একটি সিএ ফার্মকে দিয়ে এই টাকার অডিট করানো হয়। সেই সিএ ফার্মের কাছে প্রতিবেদন চাইতে গেলে সমন্বয়ক লুৎফর রহমানের অনুমতি লাগবে বলে জানানো হয়, কিন্তু বারবার ফোন করলেও লুৎফর কল ধরেননি। তবে অ্যাকাউন্টে স্বাক্ষরকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক ডক্টর মাহফুজুর রহমান খান বাংলাভিশনকে একটি হিসাব দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 8 কোটি টাকা জমা দেওয়ার পর অবশিষ্ট থাকা 1,91,51,000 টাকার মধ্যে 1,90,98,000 টাকা শেরপুর, জামালপুর সহ উত্তরবঙ্গের বন্যা দুর্গত জেলাগুলোর প্রশাসনকে দেওয়া হয়েছিল। এর মধ্যে ব্যবহার না হওয়ায় 18,58,000 টাকা আবার ফেরত দিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা। এই হিসাব মতে বর্তমানে 19,11,242 টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে খোলা ওই অ্যাকাউন্টে রয়েছে। টোটাল কালেকশন হয়েছিল 11,69,00,000 টাকা, 69,84,000 টাকা, 420 টাকা। জি, তার মধ্যে থেকে ওই সময় ওদের যেই টিমগুলো আপনার হচ্ছে রিলিফ কাজ করেছে, খাবার, শিশু খাদ্য এগুলো কিনে ফিল্ডে যারা কাজ করেছে, ওই সময় রিলিফ বাবদ 1,78,00,000 টাকা তারা খরচ করেছে। 1,78,33,000 টাকা, 9,91,51,213 টাকা। এর মধ্যে থেকে আমরা মানে ওরা আর কি 8 কোটি টাকা দিলেন হচ্ছে আপনার অ্যাডভাইজারকে, আর বাকি থাকে 1,91,51,213 টাকা। জি, এই টাকাটা এর পরবর্তীতে কয়েকদিন পরে উত্তরবঙ্গে বন্যা দেখা দেয়, জামালপুর এবং হচ্ছে এটা তো মিনিমাম কয়েক মান্থ হবে। না, এটা খুব বেশি দেরি, খুব বেশি গ্যাপ ছিল না আমাদের। এইটা করতে করতে তো অনেক সময় চলে গেছে এই হিসাব টিসাব করতে। ইস্যু আছে যেটা 1,91,00,000 যা কিছুই আছে সবকিছু, এটা তো কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে তো আপনাকে ইন্টারেস্ট দিবে না। বছর শেষে তো একটা অ্যানুয়ালি একটা দেওয়ার কথা না। এখনো আমি এখানে স্টেটমেন্টে এরকম ইন্টারেস্টের কিছু দেখিনি, বরং মাঝে মাঝে ওনারা টাকা কাটেন। আর এইগুলো আমি আপনাকে আসছি, 8 কোটি টাকা গেল, এরপরে 1,91,00,000 টাকা, যে তার মধ্যে থেকে 13 লক্ষ টাকা এই জামালপুর, শেরপুরে এবং উত্তরবঙ্গে স্টুডেন্টদের যে টিমগুলো রিলিফ দিয়েছে তারা খরচ করেছে। আচ্ছা, ওটা কি অডিট হয়েছে বা ওটা কি কোন পেপারস আছে? এটারও পেপারস আছে, এটা যে কে নিয়েছে, কিভাবে নিয়েছে, কি নিয়েছে, এগুলো সবকিছু রিসিট আছে। এগুলো কি আমাদেরকে একটু, এটা আমার কাছে নেই, ওদের কাছে আছে, আপনার ওদের কাছে যোগাযোগ করলে আপনি পাবেন। আমি আসছি তারপরে। আর বাকি যে টাকাটা থাকে 1,91,00,000 টাকার মধ্যে 13 লক্ষ বাদ দিলে, 13.5 লক্ষ বাদ দিলে বাকি যেটা থাকে 52,000 টাকা শুধু ব্যাংকে রেখে, এটা ব্যাংকের ম্যানেজার বললেন যে আমার এই টাকাটা রেখে দেন, কারণ আমার এখানে চার্জ দিতে হবে। এটা বাদে বাকি যত টাকা ছিল এটা আমরা ডিসি সাহেব যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বন্যা কবলিত ডিসি সাহেব এবং আপনার হচ্ছে ইউএনওদের অ্যাকাউন্টে আমরা ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করি, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার তাদের অ্যাকাউন্টে, একদম তাদের অ্যাকাউন্টে করার পরে না, এটা হচ্ছে ডিসি বা ইউএনওদের যে অফিসিয়াল অ্যাকাউন্ট থাকে সেই অফিসিয়াল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এবং অফকোর্স এটা ব্যাংক ট্রেস আছে। এরপরে 52,000 টাকা থাকে। এরপরে যেটা হয়, এই যে ডিসি এবং ইউএনও মহোদয়রা ওনারা যে টাকাগুলো পেলেন, এটা সব টাকাটা সবাই খরচ করতে পারেন নাই, রিমেইনিং যে টাকাটা ছিল এটা আবার ওনারা রিটার্ন করেন। রিটার্ন করার পরে 52,000 থেকে এখন আবার জমে 19,11,000 টাকা আছে। এই টাকাটা এখন অ্যাকাউন্টে আছে। বানভাসীদের প্রত্যাশা, বন্যা দুর্গতদের জন্য তোলা কোনো টাকা রাষ্ট্রীয় কোষাগার বা বৈষম্য বিরোধী আন্দোলনের অ্যাকাউন্টে ফেলে না রেখে পুনর্বাসন করা হোক তাহিরুন্নেসাদের মতো বন্যায় বিপর্যস্ত মানুষদের। কিফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।